শুরু হলো সব খবর, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাত গুল। প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সংবিধান সংশোধনের জন্য গণভোট চেয়েছে তারা। বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুইবারের বেশি নির্বাচিত হতে পারবে না। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজ করতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং সংবিধান, একই সাথে নির্বাচন ব্যবস্থার সংস্কারে বিশেষ গুরুত্ব দিচ্ছে এনসিপি। কমিশনের ১৬৬টি বিষয়ের মধ্যে ১২৯টিতে একমতের কথা জানান নাহিদ ইসলাম। সংবিধান পুনর্লিখন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ করা ও নাগরিকের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। বলেন, ৭০ অনুচ্ছেদের ব্যাপক সংস্কার চায় এনসিপি। তহবিল ছাড়া দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ, সংসদের স্থিতিশীলতা, সংসদের সদস্যদের স্বাধীনতা নিশ্চিতের কথাও তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। টার্ম লিমিট থাকবে দুইবার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রত্যাশা করেন জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই সরকার নির্বাচন দেবে। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের বৈঠক শেষে তিনি বলেন, ১২ দলীয় জোটের সাথে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি। এ সময় ১২ দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব, তাই বিভ্রান্তি এড়াতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার স্পষ্ট রোডম্যাপের দাবি জানান তিনি। বলেন, প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ এবং জুলাই আগস্ট গণহত্যার বিচার করতে হবে। সন্ধ্যায় এলডিপির সাথে বৈঠকের কথা রয়েছে। সমমনা সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। ২ সপ্তাহের মধ্যে বৈঠক শেষ করতে চায় তারা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই রাজপথে ছিলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। এই আলোচনা শেষে আমরা বলবো আপনাদের যে কি করা যায় বা কি করা যায় না। আর কি আমরা মনে করি না আর কি তেমন কিছু দরকার হবে, কারণ এই সরকার যারা আছে এখন তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন। তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার নয়, চর্চার বিষয়। দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি সফল হবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পররাষ্ট্র সচিব বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা মোকাবেলা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়নে প্রান্তিক মানুষকে যোগ করার তাগিদ উঠে এসেছে আলোচনায়। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় এসব কথা বলেন আলোচকরা। শনিবার সকালে সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের বাংলাদেশ এম্পাওয়ার্ড ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনা। দেশের শাসন ব্যবস্থা, নেতৃত্ব, গণতন্ত্র বিষয়ে মত তুলে ধরেন উপদেষ্টা, রাজনীতিক সচিব সহ বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, যুক্তরাষ্ট্র, চীনের প্রেসিডেন্ট কিংবা ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কিছু করে দিয়ে যাবেন না। দেশ এগিয়ে নিতে যা করার নিজেদেরই করতে হবে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। It cannot be imposed. ভিডিও বার্তায় বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বক্তব্যে পররাষ্ট্র সচিব জসিফউদ্দিন বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা মোকাবেলা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আলোচনার দ্বিতীয় সেশনে সামাজিক রূপান্তরের রাজনৈতিক বিষয়ে আলোচক 11 বক্তা। রাজনৈতিক বাস্তবতায় প্রান্তিক মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে কথা বলেন পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। জানান,
পুলিশ ও স্থানীয় প্রশাসনে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। তৃণমূলের মানুষ তারা কিন্তু ক্ষমতা বুঝে ওই প্রায়োগিক জগতের জানালা দিয়ে, কারণ ওইখানেই তাদের ক্ষমতার সাথে ইন্টারাকশনটা হয়। ওই প্রায়োগিক জগতের জানালাগুলোকে আমাদের ঢেলে সাজাতে হবে। পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ জলবায়ু ভারসাম্য বিষয়ে যুবদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। ডেভেলপমেন্টের ভিশনটা হবে সিঙ্গাপুর, আর সব ময়লাগুলো রাস্তায় ফালাবেন আর সিঙ্গাপুর হবেন, এটাও কিন্তু হবে না। হ্যাঁ, সিঙ্গাপুরের লোকের শাসক যখন আইন প্রয়োগ করে তখন ওই প্রজারা শাসকের কথা শুনে ওটা মেনে নেয়, আর আমাদের এখানে অভিযান করতে গেলে উল্টা মার খেয়ে ফেরত আসা লাগে। আলোচনায় বক্তব্য রাখেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী সহ অন্যান্যরা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দির নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিয়েছেন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হয় এই অনুষ্ঠান। হাসান সারওয়ার্দি দলের স্বাগত জানান এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ। সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে এলডিপির হয়ে কাজ করে যাবেন, এই প্রতিশ্রুতি দেন চৌধুরী হাসান সারওয়ার্দি। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনার সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশন সহ সেনা সদরের নানা গুরুত্বপূর্ণ পদে। এবার তারই নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিলেন। আমরা থেমে থাকার জন্য এখানে যোগ দেই নেই। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয় এই অনুষ্ঠান। হাসান সারওয়ার্দিকে দলে স্বাগত জানান এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ। এ সময় সারওয়ার্দি বলেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে এলডিপির হয়ে কাজ করে যাবেন তিনি। স্বপ্ন দেখেন শোষণহীন সুন্দর বাংলাদেশের, যে দেশে মানুষের মর্যাদা থাকবে। আগামী বছরগুলি হোক লিবারেল ডেমোক্রেটিক পার্টির বছর, আমাদের আদর্শ জনগণের হৃদয়ে যাতে ছড়িয়ে যায়। আমাদের সর্বশক্তি নিয়োগ করে ইনশাআল্লাহ একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা সৃষ্টি করব। এ সময় এলডিপি সভাপতি অলি আহমদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করেন। বলেন, সংস্কারের নামে নাটক শুরু করেছে ইউনূস সরকার। তিনি প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্যথায় জনগণের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শেষ বিদায় হয়তো সুখকর না হতে পারে। 2006 সাল থেকে বৈষম্যহীন রাষ্ট্র সমাজের আন্দোলন করে আসছে এলডিপি। নেতাদের দাবি, সেই আন্দোলন এখনো চলমান। ক্ষমতা এই সরকারের নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের আগে জনগণ নির্বাচন মেনে নেবে না, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জামায়াতের জনসভায় অংশ নেন তিনি। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান শফিকুর রহমান। বলেন, জামায়াত আগামীতে এমন একটি দেশ করতে চায় যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আর পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। সব ধর্মের মানুষকে দেওয়া হবে নিরাপত্তা, সেই সাথে নারীদের নিরাপত্তা আর সম্মান নিশ্চিতের আশ্বাসও দেন জামায়াতের আমির। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি জানান, পুলিশ কর্মকর্তাদের বিষয়টি ভালোভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে, আর সেটি ঠিকভাবে না করতে পারলে পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বিভাগে পোস্টিং দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার, কারণ তারা বছরে মাত্র 20 দিন ছুটি পান। বাড়ি আসা যাওয়ার কথা ভেবেই সেই ছুটিও পুরোপুরি দিতে পারে না সরকার। জাহাঙ্গীর আলম উত্তরা পশ্চিম এবং তুরাগ থানাও পরিদর্শন করেন। এ সময় তিনি মিথ্যা
মামলায় হয়রানি না করার নির্দেশনা দেন। আশ্বস্ত করেন পুলিশ যেন নির্বিঘ্নে সেই কাজ করতে পারে সেই পদক্ষেপ নেবে সরকার। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ছোট পর্দার তারকাদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের ভোট গ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ চলে। নির্বাচন ঘিরে বসেছিল তারকাদের মিলন মেলা। নির্বাচিত নেতৃত্বে ২০২৫ থেকে ২০২৮ মেয়াদের জন্য দায়িত্ব পাবেন যারা বিজয়ী হবেন তারা। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিয়াদ আবুল কালাম এবং আব্দুল্লাহ রানা। সহসভাপতি ৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন মোহাম্মদ শাহেদ শরীফ খান এবং রাশেদ মামুন অপু। যুগ্ম সাধারণ সম্পাদক ২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ রানা মিঠু এবং হাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নূরে আলম। দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাসুদ আলম তানভীর। এই সংগঠনের জন্য সবাই কাজ করবে, যারা কমিটিতে আছে তারাও কাজ করে, যারা নেই তারাও কাজ করে। অনেক ঝামেলা আছে যেগুলো আমি চাইবো যে নতুন প্যানেল যখন আসবে এগুলাকে অ্যাড্রেস করবে, এগুলোকে ফিক্স করার চেষ্টা। শিল্পীদের স্বার্থ রক্ষায় যে ভালো কাজটি হবে সেই ভালো কাজটির প্রতি আমি ঝাঁপিয়ে পড়ব। ভোট দেওয়া যেমন আনন্দের, তার চাইতে বেশি হচ্ছে যে অনেকের সাথে দেখা হয় এই দিনটাতে। সুন্দর সংস্কৃতির প্রচারণা চাই এবং মানুষকে সুস্থ নাটক, সুস্থ বিনোদন দিতে চাই, সেই দিকটা জানি ওনারা খেয়াল রাখেন। নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে 4:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই প্রতিবেদন হস্তান্তর করেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে বলে জানান ডক্টর ইউনূস। সুপারিশগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু এই সরকার করে যেতে পারবে আর কিছু পরে নির্বাচিত সরকার করতে পারবে। নারী বিষয়ক সংস্কার কমিশন 433টি সুপারিশ করেছে। এছাড়া 15টি বিষয়ে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। একদিকে সংবিধান ও আইন, আরেকটা হচ্ছে নীতি এবং নীতি নির্ধারণী প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের কি করণীয় এবং তারা কি করতে পারে বা করতে পারে না সেটা নিয়ে আমাদের অনেকগুলো প্রস্তাব, সংস্কার প্রস্তাব আমরা এনেছি। আওয়ামী লীগ আমলে সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠানো হয়েছিল। জাদুঘর থেকে সেই নির্বাচনকে জীবন্ত করতে ডক্টর ইউনূসের উপর আস্থা রেখেছে জনগণ, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরের নাটোরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। তবে নির্বাচনের সময়সীমা কখনো ডিসেম্বর, কখনো জুন বা মার্চের কথা বলা হলে সেই আস্থা দুর্বল হয়ে যায় বলে মনে করেন বিএনপির এই সিনিয়র রাজনীতিবিদ। একই সাথে তিনি বলেন, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি বাড়লে আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে ফ্যাসিবাদ। এর আগে সকালে এক র্যালি বের করে বিএনপি নেতাকর্মীরা সেখানে দ্রুত জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অবাধ সুষ্ঠু নির্বাচনটা একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা। তো সুতরাং এই জাদুঘর থেকে আবার জীবন্ত অবাধ সুষ্ঠু নির্বাচনটা করতে হবে, সেই বিশ্বাস ডক্টর ইউনূস সাহেবের কাছে জনগণ দিয়েছে। বাংলাদেশের জনগণ এত বোকা যদি তারা কেউ ভেবে থাকে তারা প্রকাশ করে। বাংলাদেশের জনগণ চায় একটা স্বচ্ছ নির্বাচনের অপেক্ষা করতে, কারণ এই একটা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা, একই সাথে জনগণের জানমাল রক্ষায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে দলের বর্ধিত সভায় তিনি এসব মন্তব্য করেন। বলেন, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে সরকারকে, নতুবা এই নির্বাচনও দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনার আমলের মতোই অবস্থা তৈরি হবে। জি এম কাদের আশঙ্কা করে বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতির সামনে
আরও অবনতি ঘটবে। আর অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে জিয়াপা সরাসরি সমর্থন দিয়েছে, অংশ নিয়েছে নেতাকর্মীরা। রাজনীতি থেকে জাতীয় পার্টিকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, কিছু মানুষ নানাভাবে অপপ্রচার চালাচ্ছে, সব ষড়যন্ত্র রুখে দিতে এবং দুর্নাম ঘোচাতে নেতাকর্মীদের নির্দেশ দেন জিয়াপা চেয়ারম্যান। ইনক্লুসিভ নির্বাচন, এটা হলো আমাদের সমস্যার সমাধানের প্রথম স্টেপ। যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত। তার আগে নির্বাচনটা যেন অবাধ সুষ্ঠু হতে পারে, তার জন্য যে কাঠামো দরকার, যে আমাদের পুলিশ বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা নির্বাচনের সঙ্গে জড়িত, তারা যে নিউট্রালি এবং সঠিকভাবে করতে পারবে তার নিশ্চয়তা দরকার, এবং সরকার যে নিউট্রালি কাজ করবে তার নিশ্চয়তা দরকার। আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বরে বলা হয়েছে, ডিসেম্বরে হলে আমাদের কোনো আপত্তি নেই, আগে হলেও আপত্তি নেই। আগামীকাল জেলা এবং বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে 6 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের মানববন্ধন থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসে। সব বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, শিগগিরই দাবি পূরণ করা না হলে আরও কঠোর অবস্থানে যাবেন তারা। কারিগরি শিক্ষা ক্ষেত্রে এখনও বৈষম্য কাটেনি বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের। তারা জানায়, গাজীপুরে প্রাক্তন শিক্ষার্থীদের বৈঠকে রাজপথ এবং রেলপথ অবরোধের কার্যক্রম আসছে। আর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি, এমনটাই জানিয়েছেন শিক্ষার্থীরা। এখন থেকে রাজপথ কেন্দ্রিক কঠোর থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে, কিন্তু কোনো বৈঠকের কারণে হোক বা কোনো আশ্বাসে আমরা কোনো প্রকার কর্মসূচি শিথিল করবো না বা বর্জন করবো না। জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলনকে বিভক্ত করে রেখেছি এবং সমন্বয় করে রেখেছি। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে মহাসমাবেশের আয়োজন করবে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে রাইজ এন্ড রেইড কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজশাহীতে বেলা 11টায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তারা 6 দফা দাবি আদায়ে বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি, এমনটা জানান। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ নানা দাবি জানায় তারা। একই দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। দুপুরে মাথায় এবং গলায় লাল কাপড় বেঁধে রাইজ এন্ড রেড কর্মসূচি পালন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 6 দফা দাবি এবং 2021 সালের ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবি তুলে ধরা হয় বরিশালের বিক্ষোভ মিছিলে। দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিলটি বের করে আন্দোলনকারীরা সিএনবি রোডে চৌমাথা এলাকায় গিয়ে সেটি শেষ হয়। এ সময় ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন এবং বিতর্কিত নিয়োগ বিধি সংশোধনের দাবি জানানো হয়। গোপালগঞ্জেও রাইজ এন্ড রেড কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 দফা দাবি এবং কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরের দিকে ক্যাম্পাসে জড়ো হয় আন্দোলনকারীরা। পরে ভবনের মূল গেটে তালা লাগিয়ে লাল কাপড় টাঙিয়ে দেওয়া হয়। আগামীকাল এই ইস্যুতে জেলা এবং বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সিভিল প্রশাসনে কর্মরত সকল ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিস্টদের দোসর এবং দুর্নীতিপরায়ণ তাদের অবিলম্বে চাকরি থেকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সেই সাথে জানিয়েছে আইনের আওতায় আনার দাবিও। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 5 দফা দাবি তুলে ধরে সংগঠনটি, যার মধ্যে অন্যতম সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, পাশাপাশি ফ্যাসিস্ট আমলে বৈষম্যের শিকার সকল ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য সংস্থা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে পদায়নের দাবি জানানো হয়। তুলে ধরা হয় পদোন্নতি সহ প্রাপ্য সুবিধা প্রদানের দাবি। আর দাবিগুলো অবিলম্বে পূরণ করা না হলে কঠোর কর্মসূচি পালনের এবং বিতর্কিত কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই সংবাদ সম্মেলনে। গুলশানে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা। আর তাদের দাবি, প্যাডেল চালিত রিকশার তুলনায় ব্যাটারি চালিত রিকশার জমা কম এবং আয় বেশি, পাশাপাশি এটি চালানো সহজ। গুলশান এবং এর আশেপাশের কয়েকটি এলাকায় সড়কে এই বিক্ষোভ মিছিল করা হয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হলে গুলশানে অন্য কোনো রিকশা চলতে দেওয়া হবে না। বিক্ষোভকারী চালকরা অভিযোগ করে বলেন, গুলশান সোসাইটি রিকশা চলাচল সীমিত করে একটি সিন্ডিকেট তৈরি করতে চাইছে, যেখানে 20,000 টাকার প্যাডেল রিকশা কয়েক গুণ বেশি দামে রাস্তায় নামানো হচ্ছে। এতে গরিব মানুষের জীবিকার পথ বন্ধ হয়ে যাবে।
একদিকে গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা তাদের রিকশা নিয়ে মিছিল করেন। অভিযোগ উঠেছে কোথাও কোথাও তারা গুলশান সোসাইটির নিবন্ধিত কিছু প্যাডেল চালিত রিকশা চালকের উপর হামলাও চালিয়েছে। গুলশানে আপনার সোসাইটির যে যারা আছে আর কি, তাদের অভিযোগটা ছিল যে সোসাইটির যারা কাজ করে তারা নাকি তাদেরকে বেশ কয়েকজন মারপিট করছে, এবং বিশেষ করে জাহিদ প্লাজা এখানে সিকিউরিটি বিষয়ে তাদের একটা অভিযোগ ছিল যে সিকিউরিটি তারা নাকি মারধর করছিল, এবং এখানে প্রায় 150 থেকে 200 জন লোক আসছিল। তো আমরা বলেছি, থানার অফিসার ফোর্স আসছিলেন, ওনারা বলে বোঝানোর পরে তারপর ওনারা অবস্থান ত্যাগ করে আর কি। মুন্সিগঞ্জে ছাদ উড়ে যাওয়ার পরেও যাত্রী নিয়ে বাস চালানোর ঘটনায় মামলা করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে হাসারা হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলাটি করা হয়। এতে বরিশাল এক্সপ্রেসের চালক হেলপার সহ মালিককে আসামি করা হয়েছে, তবে পলাতক আছেন তারা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। গাড়ির ফিটনেস আছে কিনা তদন্ত চলছে। বৃহস্পতিবার মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে প্রথমে মাইক্রোবাস, পরে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়। তবুও গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে চালাতে থাকেন চালক। এদিকে সেদিনের দুর্ঘটনায় আহত 5 জনের মধ্যে 4 জন বাড়ি ফিরেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় সংক্রান্ত সেমিনার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেওয়ার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, আর এই লক্ষ্যে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ে একসঙ্গে কাজ করা হবে। রিজওয়ানা হাসান বলেন, পাটের ব্যাগ ব্যবহারে সচেতনতা তৈরির জন্য প্রচার কার্যক্রম চালানো হবে। একই সাথে পাটের ব্যাগ তৈরির সঙ্গে নতুন উদ্যোক্তাও তৈরি করা হবে। টেকসই ব্যবস্থার জন্য জেডিপিসি, SMEF এবং জয়িতা ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। 14.5 ঘন্টা পর বাড়ি ফিরল শিশু সেহরিসের নিথর দেহ। গতকাল রাতে পরিবারের সাথে বেড়াতে যাওয়ার সময় রিকশা উল্টে খালে পড়ে যায় শিশুটি, আর সে সময় তার মা এবং দাদিকে উদ্ধার করা গেলেও প্রবল স্রোতে ভেসে যায় সেহরিস। সকালে দুর্ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। চকবাজারের হিজরা খাল থেকে কয়েক কিলোমিটার দূরে চাকতাইয়ের শুটকি পল্লীতে বাসা নিখোঁজ শিশু সেহরিসের। প্রবল স্রোতে ভেসে যাওয়া শিশুটির মরদেহ 14 ঘন্টা পর পাওয়া যায় তারই বাসার পাশে। রাত দিন উদ্ধারকারী দল অভিযান চালালেও শিশু সেহরিসের মরদেহ পাওয়া যায় ভাটায় আবর্জনার মধ্যে আটকে থাকা অবস্থায়। দূর থেকে খালে একটি শিশুর হাত উঁচু দেখতে পায় স্থানীয়রা। সকলে ছুটে যান সেখানে। উদ্ধার করে আনা কাদামাখা সেহরিসের সে মুখ দেখতে পাওয়াটাও যেন স্বস্তির হয়ে ওঠে স্বজনদের কাছে। নেমে তো হাতটা ধরে তুলে দেখতে ওই বাচ্চাটা, কালকে যে ঘটনা হয়েছে চকবাজারে, ওই দেখতেছে ওই বাচ্চাটাই কি এখানে চলে আসছে। আসি লঙ্গি গুড় দিয়ে তারপরে এখানে আমি বাচ্চাটা তুলছি, তোলার পরে এটার পানি দিয়ে ধুয়াইছি, ধোয়ার পরে এখানে গালো দিয়ে পানা আসতেছে, পানাগুলো মুছে তারপরে পানি দিয়ে মাথা চুল সবগুলো ধুয়াইছি। শিশুটি উদ্ধারের খবরে এক নজর দেখতে ছুটে আসেন স্বজন, প্রতিবেশী সহ শত শত মানুষ। তৈরি হয় শোকাবহ পরিবেশ। গতকাল থেকেই সেহরিসের নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তোলে। নৌবাহিনী জানায়, উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ওনাদের যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে, ঠিক আছে, মায়ের কোলে আছে। এখন পুলিশ প্রশাসন পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো সম্পাদন করবে। এদিকে শোকে কাতর শিশু সেহরিসের পরিবারকে সমবেদনা জানাতে সেখানে ছুটে যান সিটি মেয়র। দুর্ঘটনার দায় স্বীকার করলেও সমাধানে প্রয়োজন সব সংস্থার সমন্বয় বলে জানান তিনি। আজকে যদি সিটি গভর্নমেন্ট থাকতো, আমি যদি প্রধান থাকতাম, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আমি যেটা বলতাম সেটা শুনতো। যেটা আমি এখনো কিছুটা সমস্যার মধ্যে, সেটা কোঅর্ডিনেশনের কিছু অভাব আছে বলে আমি মনে হচ্ছে। কারণ আমি বলছি এটার জন্য কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট।
গতকাল আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার সময় রিকশা উল্টে মা দাদি সহ খালে পড়ে যায় শিশুটি। স্থানীয়রা মা দাদিকে উদ্ধার করলেও মায়ের কোল থেকে ভেসে যায় শিশুটি। সেহরিশ সহ গত 8 বছরে চট্টগ্রাম নগরীতে খালে পড়ে প্রাণ গেছে 14 জনের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। 500 টাকায় 5 MBPS এর পরিবর্তে 10 MBPS গতির ফিক্সড ইন্টারনেট পাবেন ব্রডব্যান্ড গ্রাহকরা, যা আজ থেকেই কার্যকরের ঘোষণা দিয়েছে ISPAB। সেবাদাতাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও দেশের মোবাইল এবং ব্রডব্যান্ড সেবার মান নিয়ে অসন্তুষ্টির কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সেবার মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট অপারেটরদের মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। সকালে ইন্টারনেট সেবার সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন TRNP। কিভাবে সেবার মানটাকে বাড়ানো যায় সেক্ষেত্রে সরকারের ভাবনা কি? বিটিআরসি মিলনায়তনে আয়োজিত গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম না কমলেও 500 টাকায় 10 MBPS ব্যান্ডউইথ সরবরাহের ঘোষণা দেন ISPAB এর সভাপতি। বলেন, নীতি সুবিধা প্রদান করা হলে একই টাকায় শিগগিরই সর্বনিম্ন 20 MBPS গতি দেওয়া সম্ভব হবে। আমাদের প্রত্যেকটা গ্রাহক এখন থেকে 10 MBPS পাওয়া শুরু করবে এবং ইসির আরো অনেকে উপস্থিত আছে। সিদ্ধান্ত অলরেডি আমাদের ইসিতে হয়েছে, আজ থেকেই 10 MBPS পাবেন। তার পাশাপাশি 20 MBPS আমরা অচিরেই, আমার কিছু সহায়তা দরকার, বিশেষ করে বিটিআরসি এবং মন্ত্রণালয়ের সহায়তা দরকার। সেই সহায়তাটুকু পেলে আমি মনে করি খুব সহজে আমরা 20 MBPS সেই 500 টাকায় আমরা দিতে সক্ষম হব। ব্যান্ডউইথ সঞ্চালন খরচ কমিয়ে আনা এবং অ্যাক্টিভ শেয়ারিং এর সুযোগ দেওয়ার দাবি জানান ব্রডব্যান্ড সেবাদাতারা। কমন নেটওয়ার্কের ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান NTTN অপারেটররা। বলেন, NTTN অপারেটরদের কার্যক্ষমতা সংকুচিত করা হলে নেতিবাচক প্রভাব পড়বে সার্বিক ইন্টারনেট সেবায়। ট্রান্সমিশন কস্ট কমন নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে কি করে কমতে পারে, এরই ভিতরে আপনার 10,000 টাকার ট্রান্সমিশন কস্ট 40 টাকায় চলে আসছে। যদি এই জায়গায় আসতে পারে 5 টাকায় আসতে পারবে, খুব বেশি ডিফারেন্স না। কিন্তু বিষয়টা হচ্ছে কমন নেটওয়ার্কটাকেই ব্যবহার করা। ইন্টারনেট সেবার গুণগত মান উন্নয়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, বাংলাদেশে ইন্টারনেটের সেবার মান এই অঞ্চলের মধ্যে তলানিতে। বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন, অর্থাৎ আপনি যদি এখানে কোয়ালিটি বাড়ান, তাহলে বর্তমান বেঞ্চমার্কে এটার দাম আসলে অনেক বেশি পড়ে। সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশের ইন্টারনেটের কোয়ালিটি বিবেচনা এর দাম পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি। ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল সেবা বিস্তৃত করার লক্ষ্যে অবকাঠামো খাতে আরও বিনিয়োগ করার আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান। কিন্তু মোবাইল অপারেটর থেকে অ্যালাউ করেছি তাদের যে ট্রান্সমিশন ছিল সেই ট্রান্সমিশনটা ব্যবহার করার জন্য। মোবাইল অপারেটররা সেই ট্রান্সমিশন রিপেয়ারের নামে সেটাকে বারবার করে অ্যালাইভ করেছেন, এখন পর্যন্ত এটা চালিয়ে যাচ্ছেন, ওনারা এই কথা শোনেন নাই। NTTNরা এটা নেটওয়ার্ক সেপারেট করার জন্য যেটুকু ইনভেস্ট করার কথা, দে ডিড নট ডু ইট। সভায় জানানো হয়, টেলিকম খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য টেলিকম আইনের পরিবর্তন আনা হচ্ছে। কন্টেন্ট অ্যান্ড ডিজিটাল সার্ভিস ডেভেলপমেন্ট। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নাটোরের বড়াইগ্রামে 7 বছর বয়সী শিশু জুই হত্যার ঘটনায় 5 কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ জানিয়েছে, বড়াইগ্রাম থানা এবং ডিবির যৌথ অভিযানে হত্যাকাণ্ডে জড়িত এই 5 জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের বয়স 12 থেকে 16 বছরের মধ্যে হওয়ায় নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে হত্যাকাণ্ড নিয়েও কিছু জানায়নি পুলিশ। এর আগে সোমবার পহেলা বৈশাখের দিন নিখোঁজ হয় শিশু জুই। পরদিন একটি ভুট্টা খেতে মেলে তার মরদেহ। ওই দিন রাতেই অজ্ঞাতদের আসামি করে মামলা করেন শিশু জুইয়ের মা মোমেনা খাতুন। এরপর শুরু হয় পুলিশের অভিযান। মাদক বাণিজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্ডে। মানববন্ধনে এলাকার সব শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। তাদের অভিযোগ, ঝিলের পাড়ে তালতলার বাসিন্দারা সন্ত্রাসী অপরাধীদের অপকর্মে অতিষ্ঠ। বিভিন্ন দলের নাম ভাঙিয়ে মাদকদ্রব্য বাণিজ্য এবং চাঁদাবাজির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এবং অন্যথায় এই আন্দোলন কর্মসূচি হুঁশিয়ারি দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চট্টগ্রামের পাহাড়তলী হাজি ক্যাম্প চালুর দাবিতে মানববন্ধন করেছে হজযাত্রী কল্যাণ পরিষদ।
শনিবার দুপুরে স্টেশন রোডে আয়োজিত মানববন্ধনে পরিষদের নেতারা বলেন, এই হাজি ক্যাম্প চালু করতে সরকারের তেমন অর্থ ব্যয় হবে না, শুধু প্রয়োজন লোকবল নিয়োগ। এটি চালু করলে চট্টগ্রামের হাজিদের ঢাকায় যাতায়াতের ঝামেলা এবং রাজধানী কেন্দ্রিক চাপ কমবে বলে জানান মানববন্ধনকারী অংশগ্রহণকারীরা। এ সময় হজযাত্রী কল্যাণ পরিষদ সভাপতি ও মহাসচিব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।